এখানে ইথানোয়িক অ্যাসিডের তোমার বিয়োজন ধ্রুবক কে এর মান দেওয়া আছে। যখন কোনো একটা অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান দেওয়া থাকে তখন সেটা কি হয়? মৃদু অ্যাসিড হয়, তাই না? আচ্ছা, জি স্যার। তো এখানে একটা মৃদু অ্যাসিড নেওয়া হয়েছে এবং সেই অ্যাসিডের অ্যানায়নের একটা লবণ নেওয়া হয়েছে। তাহলে এই দুটাকে যখন আমরা একসাথে মিশ্রিত করব তখন কিন্তু তৈরি হবে একটা অম্লীয় বাফার দ্রবণ। যে কোনো একটা মৃদু অ্যাসিড এবং সেই অ্যাসিডের অ্যানায়নের লবণের মিশ্রণে তৈরি হয় অম্লীয় বাফার দ্রবণ। আচ্ছা, আর অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য আমরা কিন্তু হেন্ডারসন-হেসেলবাখ সমীকরণ ব্যবহার করব। এটা হলো পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ লবণ বাই অ্যাসিড। তো এখানে কে এর মান তো দেওয়াই আছে, আমরা সমীকরণটাকে লিখতে পারি পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ লবণ হচ্ছে সোডিয়াম ইথানয়েড আর অ্যাসিডটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আর পিকে এর জায়গায় আমরা আগে লিখে বলতে পারি মাইনাস লগ কে। এখানে পিএইচ ইকুয়াল হবে মাইনাস লগ কে এ। কে এর মান কত ছিল? 1.77 ইন্টু 10 ইনভার্স 5। এটা কিন্তু দেওয়াই ছিল কে এর মান। কে এর মান বসাই দিলাম। এই লাইনটা আমি আর নাই দেখি, এখানে হবে লগ লবণের ঘনমাত্রা 0.15 ডিভাইড বাই হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা 0.1 মাইনাস লগ কে এ যেটা 1.77 ইন্টু 10 ইনভার্স 5, এটা সমাধান করলে মানটা আসবে 4.7520 আর লগ 0.15 ডিভাইড বাই 0.1 এইটাকে হিসাব করলে মানটা আসবে 0.1761। এই দুটার যোগফল থেকে আমরা পিএইচ এর মানটা পেয়ে যাব, এটা হচ্ছে 4.9281। এটাই হলো তোমার পিএইচ এর মান। আমরা এই লাইনটা না লিখলেও হবে। সেই লাইনটা না আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, এই লাইনটা আমরা না লিখলেও চলবে। তো এখানে আমরা আমাদের সমীকরণটা কি ছিল? পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস লগ লবণ বাই অ্যাসিড। তাহলে আমরা পিএইচ ইকুয়ালস টু লিখতে পারি মাইনাস লগ কে এ। পিকে এর সমান হচ্ছে মাইনাস লগ কে এ প্লাস লগ সোডিয়াম ইথানয়েড ডিভাইড বাই ইথানোয়িক অ্যাসিড। তো আমরা কে এর মানটা পরের লাইনে বসাই দিলাম 1.77 ইন্টু 10 ইনভার্স 5 আর এখানে বসালাম লগ লবণের ঘনমাত্রা 0.15 ডিভাইড বাই 0.1, এই মানগুলো বসাই দিলাম। তাহলে প্রথম অংশটা মানে মাইনাস লগ 1.77 ইন্টু 10 ইনভার্স 5, এটা সমাধান করলে মানটা আসবে 4.7520 আর লগ 0.15 ডিভাইড বাই 0.1, এটা সমাধান করলে মানটা আসবে 0.1761, এই মানটা আসবে। তো এই দুটার যোগফল করলে মানটা কত আসবে? 4.9281। তাহলে এটাই হলো বাফার দ্রবণের পিএইচ এর মান। এই লাইনটা এক্সট্রা লেখা হয়ে গেছে, এটা না লিখলেও চলবে। ঠিক আছে? জি স্যার, হয়েছে। হ্যাঁ, তাহলে যেই জায়গাতে এরকম অম্লীয় বাফার দ্রবণ থাকে সেক্ষেত্রে তোমাকে এই সমীকরণটা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে আসি। এই ম্যাথটা একটু অন্যরকম। এখানে প্রশ্নটা হলো, দেখো 15 ml 0.15 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে 6 ml 0.15 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলে দ্রবণের পিএইচ গণনা করো। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিডটা কি মনে আছে তোমাদের? অ্যাসিটিক অ্যাসিডটা কি? স্যার কথা না অনেক আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, আবার বলতেছি, অ্যাসিটিক অ্যাসিডটা কি সেটা কি জানো তোমরা? জি স্যার, CCOOH ভিনেগার। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ রাইট। তাহলে এখানে তোমাকে অ্যাসিড দেওয়া হয়েছে 15 ml, যার ঘনমাত্রা 0.15 মোলার, আর তার সাথে একটা ক্ষারকে মিশ্রিত করতে বলা হয়েছে। ওইটার আয়তন হচ্ছে 6 ml, এইটারও ঘনমাত্রা 0.15 মোলার। এখন অ্যাসিড আর ক্ষারের কি ধরনের বিক্রিয়া হয়?
আমরা অ্যাসিডের সাথে যদি ক্ষার যোগ করি তাহলে কি ধরনের বিক্রিয়া হবে? প্রশমন বিক্রিয়া হবে না? জি স্যার। লবণ আর পানি উৎপন্ন করবে। ওই বিক্রিয়াটা তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে। তাহলে দেখো এখানে আমরা লিখলাম CH3COOH মানে অ্যাসিড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া করে সোডিয়াম ইথানোয়েট লবণ এবং সাথে পানি উৎপন্ন করলো। এটা কিন্তু 1:1 রিয়েকশন। 1:1 রিয়েকশন কেন বলতেছি? কারণ এই ইথানিক অ্যাসিডের 1 মোলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডে কিন্তু 1 মোলই বিক্রিয়া করে। কারণ ইথানিক অ্যাসিডে একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডেরও হাইড্রোক্সাইড আয়নের সংখ্যা হচ্ছে একটা। তাহলে এটা হচ্ছে 1:1 রিয়েকশন। এতটুকু আমরা বুঝতে পারছি? এই এতটুকু কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে আচ্ছা, এখন যেহেতু দুইটারই ঘনমাত্রা সমান দেওয়া আছে, তাহলে কি আমি বলতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 ml এর সাথে ইথানিক অ্যাসিডের 1 ml বিক্রিয়া করবে এবং 1 ml লবণ এবং 1 ml পানি উৎপন্ন করবে? এটাকে আমি বলতে পারি, যেহেতু দুইটারই ঘনমাত্রা সমান দেওয়া। জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো তো যে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটার মধ্যে কার আয়তন কম দেওয়া আছে প্রশ্নের মধ্যে? কার আয়তনটা কম? স্যার সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন কম। রাইট, তাহলে এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক এবং এটা নিঃশেষিত হয়ে যাবে। তাহলে এটাকে বেস ধরে আমরা এটাকে ব্যাখ্যা করব। তাহলে আমি বলতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের 6 ml 0.15 মোলার একে প্রশমিত করতে আমার ইথানিক অ্যাসিডের 6 ml 0.15 মোলার ঘনমাত্রা প্রয়োজন হবে, এবং এখান থেকে যে লবণটা উৎপন্ন হবে সেটারও আয়তন হবে 6 ml এবং ঘনমাত্রা হবে 0.15 মোলার, এবং এখান থেকে পানি উৎপন্ন হবে 6 ml 0.15 মোলার ঘনমাত্রা। তাহলে এটাকে আমরা বলতে পারি না? পানিটা আমাদের দরকার নেই, জন্য কিছু লিখি নেই নিচে। আচ্ছা, যদি এটা আমরা লিখতে পারি তাহলে দেখো এখানে আমরা যখন এই দুইটা জিনিসকে একসাথে মিশ্রিত করতেছি তখন সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু সম্পূর্ণ প্রশমিত হয়ে যাচ্ছে, কিন্তু কিছু পরিমাণ অ্যাসিড কিন্তু অবশিষ্ট রয়ে যাচ্ছে, কারণ অ্যাসিড ছিল 15 ml, তার মধ্যে মাত্র 6 ml প্রশমন বিক্রিয়া অংশগ্রহণ করছে। তাহলে আরো অতিরিক্ত কত ml অ্যাসিড রয়ে যাচ্ছে? 9 ml। তাহলে আমরা যেখানে এই অ্যাসিড এবং ক্ষারকে একসাথে মিশ্রিত করলাম, সেই মিশ্রণে কি কি আছে বলতে পারবা? এই অ্যাসিড এবং ক্ষারটাকে যখন একসাথে মিশ্রিত করে ফেললাম তখন কি কি থাকবে? কার্বন, হাইড্রোজেন, যৌগ, যৌগ, একদম পুরোপুরি যৌগের কথা বলো। কি কি যৌগ থাকতে পারে বলতে পারবা? আইডিয়া করে বলো দেখে। দেখো এই দুইটাকে যখন আমরা বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে কি কি উৎপন্ন হচ্ছে? সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হচ্ছে, পানি। পানি। তার মানে এই দুটাকে মিশ্রিত করার ফলে আমাদের মিশ্রণের মধ্যে থাকবে হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট এবং থাকবে পানি, তাই না? আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাসিড প্রশমিত হয় না, তাহলে কিছু পরিমাণ অ্যাসিডও ওই মিশ্রণের মধ্যে রয়ে যাবে। এই অংশটা কি বুঝতে পারছো? কোনো ক্ষার কিন্তু থাকবে না, কোনো ক্ষার কিন্তু থাকবে না, কারণ সম্পূর্ণ ক্ষার প্রশমিত হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের কোনো একটা মিশ্রণের মধ্যে যদি একটা মৃদু অ্যাসিড থাকে, এই ইথানিক অ্যাসিডটা কি মৃদু অ্যাসিড না? মানে অ্যাসিটিক অ্যাসিডটা মৃদু অ্যাসিড। তাহলে একটা যদি মৃদু অ্যাসিড থাকে এবং সেই অ্যাসিডের যদি একটা লবণ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? মিশ্রণের মধ্যে যদি একটা মৃদু অ্যাসিড এবং সেই মৃদু অ্যাসিডের একটা লবণ থাকে, তাহলে সেটাকে আমরা কি বলি? এটাকে আমরা বাফার দ্রবণ বলি। একটা মৃদু অ্যাসিড এবং সেই মৃদু অ্যাসিডের লবণের মিশ্রণে তৈরি হবে বাফার দ্রবণ। একটা মৃদু ক্ষার, ক্ষারের লবণের মিশ্রণে তৈরি হবে ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে যেহেতু এখানে 9 ml 0.15 মোলার ইথানোয়িক অ্যাসিড অবশিষ্ট থাকতেছে এবং সাথে এখানে উৎপন্ন হচ্ছে 6 ml 0.15 মোলার
সোডিয়াম ইথানয়েড, তাই এটা হলো একটা বাফার দ্রবণ। আচ্ছা, তাহলে বাফার দ্রবণের পিএইচ গণনা করার জন্য কিন্তু আমাদের হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ ব্যবহার করতে হবে। আচ্ছা, এটাতে আমরা পরে আসি। এখন আমরা এই যে দুটোকে একসাথে মিশ্রিত করলাম, মিশ্রিত করার ফলে আয়তন তো বেড়ে যায়, তাই না? দুইটা দ্রবণকে যখন একসাথে মিশ্রিত করব তখন আয়তন তো বেড়ে যাবে, তাহলে ঘনমাত্রা কি আগেরটাই থাকবে না চেঞ্জ হবে? নো স্যার, চেঞ্জ হবে। চেঞ্জ হবে। আচ্ছা, তো ঘনমাত্রা যেহেতু চেঞ্জ হয়ে যায়, ঘনমাত্রা তার ঘনমাত্রা বের করা একটু কষ্টকর, তাই আমরা এখানে হিসাবের সুবিধার জন্য যেটা করতে পারি, আমরা মোল সংখ্যাটা বের করে ফেলতে পারি দুইটার ক্ষেত্রে। যেমন ধরো, যেমন মিশ্রণে আমাদের যে সোডিয়াম ইথানয়েডটা উৎপন্ন হচ্ছিল সেটার মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে আয়তন ইন্টু ঘনমাত্রা ডিভাইড বাই 1000। 1000 কেন নিলাম? কারণ এখানে আয়তনগুলা কিন্তু ml এ দেওয়া আছে, 6 ml। আয়তনটা মিলিলিটারে প্রকাশ করা আছে, তো মিলিলিটারে যেহেতু প্রকাশ করা আছে, এটাকে 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে যেতে হবে। লিটারে নেওয়ার পর যখন আমি এই ঘনমাত্রা দিয়ে গুণ করব তখন মোল সংখ্যা পাওয়া যাবে। আর যদি আমি 6 ml দিয়েই এই 0.15 মোলারকে গুণ করি তাহলে কিন্তু এটা মিলিমোল হবে। তাহলে এটা কি হবে? মিলিমোল। আর যদি 1000 দিয়ে ভাগ করে লিটারে নিয়ে যাই তাহলে শুধু মোল হবে। তো এই জন্য এখানে সূত্রটা লেখা হয়েছে B ইন্টু এস ডিভাইড বাই 1000। তো সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম এসিটেটের আয়তন হচ্ছে 6 ml, ঘনমাত্রা 0.15 মোলার ডিভাইড বাই 1000, মানটা আসছে হচ্ছে 9 ইন্টু 10⁻⁴। এই অংশটা আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে বাফার দ্রবণে লবণের মোল সংখ্যা। ঠিক একইভাবে আমি যদি বাফার দ্রবণে অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যাটা বের করে নেই, সেটা হবে তার অবশিষ্ট আয়তন 9 ইন্টু 0.15 মোলার ঘনমাত্রা ডিভাইড বাই 1000, তাহলে মানটা আসবে 13.5 ইন্টু 10⁻⁴। এই মানটা আসবে। তাহলে আমি অবশিষ্ট অ্যাসিড এবং উৎপন্ন লবণের দুইটারই মোল সংখ্যা বের করে ফেললাম। আচ্ছা, তাহলে পিএইচটা কি হবে? পিএইচ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ লবণের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা। প্রশ্নে কিন্তু পিকে এর মান দেওয়াই আছে 4.7, সরাসরি পিকে এর মান দিয়ে দিছে। তাহলে আমরা পিকে এর মান বসিয়ে দিলাম 4.7 প্লাস লগ। আমরা লবণের ঘনমাত্রার জায়গায় কিন্তু এই জায়গায় মোল সংখ্যাটাও ব্যবহার করতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। তাহলে লবণের মোল সংখ্যা 9 ইন্টু 10⁻⁴ ডিভাইড বাই অ্যাসিডের মোল সংখ্যা 13.5 ইন্টু 10⁻⁴। মান দুটা বসাই দিলাম, ক্যালকুলেশন করলে এটার মানটা আসবে হচ্ছে 4.7 প্লাস লগ 0.6667। তাহলে হিসাব করলে মানটা আসবে 4.7 মাইনাস 0.176। এই যে অংশটা আছে না লগ 0.6667, এটাকে হিসাব করলে মাইনাস 0.176 আসে। তো এটা ক্যালকুলেশন করলে মানটা আসলো 4.523। এটাই হচ্ছে পিএইচ এর। তাহলে এই অঙ্কটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে দেখো তো আমি জি এখানে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তাহলে এখানে একটা উদ্দীপকের মতো প্রশ্ন দিচ্ছি, দেখো তো এটা আমরা সলভ করতে পারবো কিনা। তোমরা আমাকে হেল্প করবে, হ্যাঁ? আমি দুইটা পাত্র রাখতেছি এখানে। এখানে ধরো 50 ml HA একটা মৃদু অ্যাসিড দেওয়া আছে এবং সেই অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। আর এই জায়গায় একটা ক্ষার দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এটার আয়তন দেওয়া আছে 30 ml এবং এটার ঘনমাত্রা 0.1 মোলার। এটা হচ্ছে উদ্দীপক। আর এখানে
কে এর মান দেওয়া আছে 1.8 into 10 inverse 5। এটা দেওয়া আছে। এখন আমি প্রশ্নটা এভাবে দিলাম যে উক্ত দ্রবণ দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে। উক্ত দ্রবণ দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে, এটা ধরো প্রশ্ন। তাহলে যেহেতু এইচ এটা হচ্ছে একটা অ্যাসিড এবং তার কে এর মান দেওয়া আছে, তার মানে এটা কি অ্যাসিড না? একটু বলা যাবে, আমি শুনতে আচ্ছা, কোশ্চেনটা আবার বলতেছি। উদ্দীপকের দ্রবণ দুটিকে মিশ্রিত করলে, উদ্দীপকের দ্রবণ দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে? প্রশ্নটা লিখতে পারছো? জি স্যার। এখন আমি তোমাদেরকে ধাপে ধাপে প্রশ্নটা জিজ্ঞেস করি, তোমরা অ্যান্সারগুলো দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে অঙ্কটা আমরা কতটা বুঝতে পারছি। এই যে এইচ এ অ্যাসিডটা, যেহেতু এই অ্যাসিডের কে এর মান দেওয়া আছে, তাই এটা কি মৃদু অ্যাসিড হবে না তীব্র অ্যাসিড হবে? এই এইচ এ অ্যাসিডটা, এটা কি মৃদু অ্যাসিড না তীব্র অ্যাসিড? এটা কিভাবে বুঝলাম? কারণ এটার কে এর মান দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে এই দুইটাকে যখন একসাথে আমরা মিশ্রিত করব, তখন প্রথমে কি হবে? প্রশমন বিক্রিয়া হবে না? জি। আচ্ছা, তাহলে আমাদেরকে বিক্রিয়াটা লিখতে হবে। এই এইচ এ অ্যাসিডের তোমার প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। এখানে এইচ এ অ্যাসিডে কয়টা আছে হাইড্রোজেন? একটা। আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে একটা। তাহলে এই বিক্রিয়াটা কি 1:1 রিঅ্যাকশন? জি স্যার। তাহলে এই এইচ এবং হাইড্রোক্সাইড বিক্রিয়া করে পানি উৎপন্ন করলো। আর এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম আর অ্যাসিডের এ মাইনাস, এই দুটো অংশ বিক্রিয়া করে একটা লবণ উৎপন্ন করবে, Na, এই লবণটা উৎপন্ন করবে। ঠিক আছে, এই হচ্ছে বিক্রিয়াটা। আচ্ছা, এখানে অ্যাসিড এবং ক্ষার দুটোরই ঘনমাত্রা সমান দেওয়া আছে, তাই না? জি স্যার, ঘনমাত্রা সমান। আচ্ছা, যেহেতু ঘনমাত্রা সমান দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 ml কে প্রশমিত করতে আমাদের এইচএ অ্যাসিডের 1 ml প্রয়োজন, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে আমাদের লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে? কোনটার আয়তন কম দেওয়া আছে, যেহেতু ঘনমাত্রা সমান আর কি? সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। রাইট, এটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 30 ml 0.1 মোলার দ্রবণকে প্রশমিত করতে তোমার এইচএ অ্যাসিডেরও 30 ml 0.1 মোলার দ্রবণ প্রয়োজন হবে, তাই না? আচ্ছা, আর এখানে উৎপন্ন লবণের মোল সংখ্যা 1, তাহলে এখানে উৎপন্ন লবণের আয়তন হবে 30 ml, যেহেতু 1:1 রিঅ্যাকশন এবং উৎপাদের পরিমাণও 1, তাই এখানে লবণটা উৎপন্ন হবে 30 ml, যার ঘনমাত্রা হবে 0.1 মোলার, এবং পানিও উৎপন্ন হবে 30 ml 0.1 মোলার। ওইটা আমাদের দরকার নেই, এই জন্য লিখতেছি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটুকু তো আগের অঙ্কটার মধ্যে আমরা লিখতে পারতেছি, তাই তো? আচ্ছা, জি স্যার। এখন বলো তো, আমাদের অ্যাসিড কি সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে নাকি আমাদের অতিরিক্ত আরো অ্যাসিড রয়ে গেছে? স্যার কোশ্চেনটা শুনতে পাইনি, আমি তো বলবেন। আবার বলতেছি, আমাদের অ্যাসিডটা কি সম্পূর্ণ প্রশমিত হয়ে গেছে নাকি কিছুটা অবশিষ্ট রয়ে গেছে? স্যার প্রশমিত হয়ে। খেয়াল করে দেখো, অ্যাসিডের আয়তন কত? 50 ml। বিক্রিয়া অংশ না স্যার, রাইট। তাহলে এই দুইটা দ্রবণকে যখন আমি মিশ্রিত করতেছি, আমাদের একটা মৃদু অ্যাসিড অবশিষ্ট রয়ে যাচ্ছে, আর উৎপন্ন হচ্ছে সেই মৃদু অ্যাসিডের অ্যানায়নের একটা লবণ আর সাথে পানি। তাহলে এটা কি ধরনের মিশ্রণ তৈরি করবে? বাফার, এটা অম্লীয় বাফার দ্রবণ তৈরি করবে। তাহলে আমাদেরকে সেই মৃদু অ্যাসিডের আয়তনটা বের করে নিতে হবে, অবশিষ্ট আয়তনটা। তাহলে সেটা বের করার জন্য আমরা 50 - 30 করব,
ইকুয়ালস টু হচ্ছে 20 ml, তাহলে 20 ml অ্যাসিড অবশিষ্ট হয়ে যাচ্ছে যার ঘনমাত্রা ছিল 0.1 মোলার। আর সাথে তোমার একটা লবণ তৈরি হচ্ছে, এটা হচ্ছে HA অ্যাসিড, আর সাথে লবণ রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 30 ml লবণ উৎপন্ন হচ্ছে যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। তাহলে এটা হচ্ছে একটা বাফার দ্রবণ। আর বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য আমরা কি ব্যবহার করি? অ্যান্ডারসন-হেসেলবাখ সমীকরণ ব্যবহার করি। তো সেই সমীকরণটা হচ্ছে, এখানে 30 ml 0.1 মোলার, এটা কি Na এর মান? হ্যাঁ, এন এর মান, এই যে এটা Na এর মান, এই লবণটার মান। ঠিক আছে? আচ্ছা, তাহলে পিএইচ এর সমীকরণটা কি হবে বলো তো? তোমরাই বলো, আমি লিখি। পিএইচ ইকুয়ালস টু কি হবে? বাফার দ্রবণের পিএইচ এর সমীকরণটা পিএইচ ইকুয়ালস টু PKa pKa প্লাস লবণ বাই অ্যাসিড। লবণ বাই অ্যাসিড। লবণের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যাসিডের ঘনমাত্রা। এদের ঘনমাত্রা। এখন কি আমরা আগের অঙ্কটার মতো মোল সংখ্যা দিয়ে অঙ্কটা করব, নাকি নতুন একটা নিয়ম শেখাবো বলো? স্যার নতুন। আচ্ছা, নতুন একটা ধরনের করি, একই প্রসেস, একই, কিছুই না, নতুন তেমন গুরুত্বপূর্ণ কিছু না। তুমি এখানে আবার কি করতে পারো, এই অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা বের করে নিতে পারো, ওই আগের অঙ্কটার মতোই 20 × 0.1 ডিভাইড বাই 1000 দিয়ে অ্যাসিডের মোল সংখ্যাটা বের করে নিতে পারো। আর লবণের ক্ষেত্রে 30 × 0.1 ডিভাইড বাই 1000 দিয়ে তুমি লবণের মোল সংখ্যা বের করে নিয়ে এই অঙ্কে বসাই দিতে পারো। আমি যেভাবে করবো দেখো, এখানে আমি এই অ্যাসিডের নতুন ঘনমাত্রা বের করব, কারণ এই যে অবশিষ্ট অ্যাসিডটা রয়ে গেছে 20 ml 0.1 মোলার, এখন এইটার সাথে তো লবণও আছে, এটার সাথে পানিও আছে, তাহলে দ্রবণের আয়তন তো অনেক বেশি, তাহলে ঘনমাত্রা তার 0.1 থাকতে পারে না, ঘনমাত্রা কিন্তু কমে যাবে, তাই না? তাহলে হ্যাঁ, তাহলে এটা বের করার উপায় হচ্ছে নতুন ঘনমাত্রা S2, হ্যাঁ, ধরো নতুন ঘনমাত্রাকে আমি S2 দিয়ে প্রকাশ করলে এটা বের করার নিয়ম হচ্ছে S1 V1 ডিভাইড বাই V2, এই সূত্র দিয়ে আমরা করতে পারি। তাহলে তার আদি ঘনমাত্রা হচ্ছে 0.1, অবশিষ্ট অ্যাসিডের আয়তন হচ্ছে 20, আর মিশ্রণের আয়তন কত হবে বলো তো? তুমি 50 ml অ্যাসিডের সাথে 30 ml ক্ষার যোগ করছিলা, তাহলে মিশ্রণের আয়তন হয়ে গেছে 80 ml। এটাকে আমরা বুঝতে পারছি? আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, নতুন ঘনমাত্রা বের করার নিয়ম হচ্ছে আদি ঘনমাত্রা ইনটু আদি আয়তন ডিভাইড বাই নতুন আয়তন। এখানে নতুন আয়তন বলতে বোঝায় মিশ্রণের আয়তন। তো তোমার যে অ্যাসিডটা অবশিষ্ট রয়ে গেছে তার আয়তন হচ্ছে 20 ml এবং যার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, কিন্তু এখন মিশ্রণ তো আমার 80 ml এর, তাহলে ঘনমাত্রা তো এটা থাকতে পারে না, তাহলে এই ঘনমাত্রাটা হবে 0.1 ইন্টু 20 ডিভাইড বাই 80। এটি হচ্ছে নতুন ঘনমাত্রা, আদি আয়তন ইন্টু আদি ঘনমাত্রা ডিভাইড বাই মিশ্রণের নতুন আয়তন। জি স্যার। এটা হিসাব করার দরকার নাই, এটা এইভাবে রেখে দাও। ঠিক একইভাবে আমরা লবণের ঘনমাত্রা বের করব। আমাদের বিক্রিয়া অনুযায়ী লবণের ঘনমাত্রা কত? 0.1 মোলার, আর যার আয়তন হচ্ছে 30 ml, কিন্তু মিশ্রণটা, হ্যাঁ, কিন্তু মিশ্রণটা তো 80 ml এর, তাহলে ঘনমাত্রা কেটেই থাকবে, এটা থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কত হবে? 0.1 ইন্টু 30 ডিভাইড বাই মিশ্রণের আয়তন 80। ঠিক আছে? আচ্ছা, এখন এই মানগুলোই আমরা এখানে বসাই দিব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পিকে সমান হচ্ছে মাইনাস লগ কে এ, কে এর মান হচ্ছে 1.8,
ইন্টু 10 ইনভার্স 5 প্লাস লগ উপরে হবে লবণের নতুন ঘনমাত্রা, সেটা হচ্ছে স্যার এটা কি 0.1। লেখা হয়েছে মাইনাস লগ 1.8 ইনটু 10 ইনভার্স 5? হ্যাঁ হ্যাঁ, 10 ইনভার্স 5। এবার বোঝা যাচ্ছে? জি স্যার বুঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে পয়েন্ট, এখন লবণের নতুন ঘনমাত্রা আমরা বসাবো 0.1 ইন্টু 30 ডিভাইড বাই হচ্ছে 80 ডিভাইড বাই হচ্ছে 0.1, এসিডের নতুন ঘনমাত্রা 0.1 ইন্টু 20 ডিভাইড বাই 80। আমরা কিন্তু ক্যালকুলেশনটা ওই জায়গায় করি নাই, রেখে গেছি। এখন দেখো এখানে 80 কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? জি স্যার কাটাকাটি চলে চলে যাচ্ছে। এখন দেখো 0.1 ইন্টু 30 যখন আমি করব, মানে ঘনমাত্রাকে যখন আয়তন দিয়ে গুণ করব, তখন কি পাওয়া যায়? মোল সংখ্যা পাওয়া যায় না? জি স্যার। একটু 1 মিনিট তোমরা একটু হোল্ড করো, হ্যাঁ একটু। সরি, যেটা বলতেছিলাম নাকি, তাহলে এই ঘনমাত্রাকে যখন আয়তন দিয়ে গুণ করব তখন কি পাওয়া যায় বলো তো? ঘনমাত্রাকে আয়তন দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? ঘনমাত্রার একক হচ্ছে মোল জি আর স্যার। লিটার, আর আয়তন একক হচ্ছে লিটার। তাহলে মোল ঘনমাত্রাকে যখন আয়তন দিয়ে গুণ করতেছি তখন কি কি থাকতেছে? ঘনমাত্রাকে যখন আয়তন দিয়ে গুণ করতেছি তখন কিন্তু মোল সংখ্যা থাকতেছে, ঠিক আছে? তাহলে এই 0.1 ইন্টু 30 কি? লবণের মোল সংখ্যা। ঠিক একইভাবে নিচে 0.1 ইন্টু 20 হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা। এই জন্য আমরা মোল সংখ্যা দিয়েও অঙ্কটা করতে পারি। এবার কি বুঝতে পারছো? ঘুরে ফিরে কিন্তু আগের অঙ্কের মতোই চলে আসছে। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে অ্যাসিড এবং লবণ দুইটারই আদি ঘনমাত্রা সমান, তাই ওই দুইটা কেটে দিলে এখানে থাকতেছে উৎপন্ন লবণের আয়তন আর অবশিষ্ট অ্যাসিডের আয়তন, তাই না? জি স্যার। তাহলে আমরা মোল সংখ্যা বের না করেও অঙ্কটা করতে পারি। সেটা হচ্ছে এই যে আমরা বিক্রিয়া লিখছিলাম, সেই বিক্রিয়াতে উৎপন্ন লবণের আয়তন এবং এই অবশিষ্ট অ্যাসিডের আয়তন দিয়েও আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। অ্যান্সার সেম আসবে, ঠিক আছে? আমাকে আর নতুন করে ঘনমাত্রা বের করার প্রয়োজন পড়বে না, কারণ এই জিনিসগুলো সব কমন। এই যে এই মিশ্রণের আয়তন দুজনের ক্ষেত্রে কমন, আদি ঘনমাত্রা দুজনের ক্ষেত্রে কমন, ঠিক আছে? আচ্ছা, তাহলে অঙ্কটা কত আসে? মাইনাস লগ 1.8 ইন্টু 10 ইনভার্স 5, এটার মান কত হয় বলো তো? জি স্যার বল। একটু হিসাব করে বলো যে এখানে এগুলো কত হয়, এই অংশটার মান কত হয়? মাইনাস লগ 1.8 ইন্টু 10 ইনভার্স 5। স্যার 4.74। 4.74। আচ্ছা, 4.74। আর পরের অংশটা কত আসে? প্লাস লগ 30/20 কত হয়?
কত হয় একটু ক্যালকুলেশন করে বলো তো। তোমরা ক্যালকুলেশন স্যার করছো? আগের স্লাইড একটু দেওয়া যাবে? হ্যাঁ, এখানে হিসাবটা কত হয় তোমরা জিজ্ঞেস করছিলাম আর কি তোমাদেরকে। স্যার 0.17। প্লাসই না, 0.17। স্যার প্লাস। তাহলে এখন ক্যালকুলেশন করলে কত হয়? 4 পয়েন্ট, এটা আসবে 1.991। স্যার 4.91। তাহলে এটি হচ্ছে পিএইচ এর মান। ঠিক আছে, আচ্ছা আরেকটা ম্যাথ দেখি। এখানে উদ্দীপকে HAACD দেওয়া আছে, সাপোজ এটার আয়তন দেওয়া 50 ml এবং এটার ঘনমাত্রা হচ্ছে 0.15 মোলার, আর এটার কে এর মান হচ্ছে 1.79 into 10 inverse 4। আর এই পাত্রে একটা ক্ষার দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার আয়তন হচ্ছে 20 ml, এটা হচ্ছে 0.2 মোলার। এই হচ্ছে উদ্দীপক। উদ্দীপকটা তুলে আমি প্রশ্নটা বলতেছি। উদ্দীপকের দ্রবণ দুটির মিশ্রণের পিএইচ নির্ণয় করো। উদ্দীপকের দ্রবণ দুটির মিশ্রণের পিএইচ নির্ণয় করো, এটা হলো প্রশ্ন। জি স্যার তোলা হয়ে। আচ্ছা, তাহলে এখানেও ঠিক আগের অঙ্কটার মতো করে অঙ্কটা করতে হবে। তবে এখানে খেয়াল করে দেখো, এখানে অ্যাসিড এবং ক্ষার দুটার ঘনমাত্রা কিন্তু সমান না। তো সমান না হলে আমরা ঠিক আগেরটার মতো করে অঙ্কটা করতে পারবো না। আমি যেটা করব, সমান করে নিব, একটু ক্যালকুলেশন করে সমানটা করে নিব। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.2 মোলার দেওয়া আছে, এটাকে আমি 0.15-এ কনভার্ট করে ফেলব। তো ঘনমাত্রা 0.2টা বেশি আর 0.15টা কম, তাহলে আয়তন যদি আমি ঘনমাত্রা যদি 0.15-এ রূপান্তরিত করে ফেলি, তাহলে আয়তন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমি কথাটা এইভাবে লিখব, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.15 হলে 15 মোলার হলে নতুন আয়তন ভি হবে, ধরো V2 হবে, নতুন আয়তন V2 হবে। তাহলে এই ক্ষেত্রে নতুন আয়তন V2 বের করার সূত্র হচ্ছে আদি ঘনমাত্রা ইন্টু আদি আয়তন ডিভাইড বাই নতুন ঘনমাত্রা। তো এখন তার আদি ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার,
আদি আয়তন দেওয়া আছে 20 ml ক্ষারের, আর নতুন ঘনমাত্রা কত হবে 0.15 মোলার হবে, কারণ এটাতে আমরা কনভার্ট করে নিতেছি। তাহলে আয়তনটা কত হয় তোমরা একটু ক্যালকুলেশন করে বলো তো। একটু ক্যালকুলেশন করে বলো কত হয়। স্যার 26.67। 6.67 ml। তাহলে এটাই হচ্ছে ক্ষারের নতুন আয়তন। আচ্ছা, আমরা সমান করে নিছি। এখন এইটাকে আমরা ধরে কাজগুলো করব। এই উদ্দীপকের এই অংশটাকে আমরা আর হিসাবে আনবো না, আমরা এটাকে কনভার্ট করে নিছি। তাহলে এখন দেখো আমরা আবার বিক্রিয়াটা লিখবো HA অ্যাসিডের স্যার সাথে। আমি স্লাইডটা একটু দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। তোমাদের কি এরপরে ক্লাস আছে অন্য কারো? নো স্যার, আজকে আমাদের কোনো ক্লাস নেই। এই অঙ্কটা অন্তত শেষ করবো, টাইম শেষ হলে আবার লিংকে জয়েন করবো, আমরা এই অঙ্কটা শেষ করবো। জি স্যার। ওকে জি স্যার। তাহলে HA অ্যাসিডের সাথে আমরা বিক্রিয়া করব সোডিয়াম হাইড্রোক্সাইডে। এটাও 1:1 রিঅ্যাকশন, এবং এই রিঅ্যাকশনের ফলে তোমার উৎপন্ন হবে NaA, এই লবণ প্লাস হবে পানি। তো আমাদের এখানে অ্যাসিডের ঘনমাত্রা 0.15 মোলার দেওয়া ছিল আর আয়তন ছিল 50 ml, আর ক্ষারের ঘনমাত্রাকে আমরা কনভার্ট করে নিছি 0.15 মোলারে, মানে সমান করে নিছি অ্যাসিডের মতো, তখন তার আয়তন হচ্ছে 26.67 ml। তাহলে কার আয়তন কম আছে এখানে? ক্ষারের আয়তন কম আছে, তাই না? জি স্যার। তাহলে এটা লিমিটিং বিক্রিয়া। তাহলে আমি বলতে পারি ক্ষারের 26.67 ml 0.15 মোলারকে প্রশমিত করতে ঠিক একই পরিমাণ অ্যাসিড লাগবে, 26.67 ml। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, তাহলে অ্যাসিডেরও 26.67 ml প্রয়োজন হবে, এটারও 0.15 মোলার ঘনমাত্রা। তাহলে উৎপন্ন লবণের আয়তন হবে 26.67 ml লবণ উৎপন্ন হবে, যার ঘনমাত্রা হচ্ছে 0.15 মোলার। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা যখন এই অ্যাসিড এবং ক্ষারকে একসাথে মিশ্রিত করলাম, তখন মিশ্রণের ফলে আমাদের তৈরি হচ্ছে একটা লবণ, পানি, আর সাথে অবশিষ্ট রয়ে যাচ্ছে একটা মৃদু অ্যাসিড। তাহলে এখানেও কিন্তু তৈরি হবে একটা বাফার দ্রবণ, তাই না? তো অ্যাসিডটা কতটুকু অবশিষ্ট থাকতেছে সেটা আমাদের বের করে নিতে হবে। আমরা কিভাবে বের করব? অ্যাসিডের আদি যে আয়তন 50, সেটা থেকে নতুন আয়তন মানে কতটুকু বিক্রিয়া করে ফেললো সেটা বাদ দিয়ে দিব। 26.67 ml বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে ফেলছে, তাহলে অবশিষ্ট থাকতেছে কতটুকু? 23.33 ml। ক্যালকুলেশন কি ঠিক মতো করছি? জি স্যার। তাহলে 23.33 ml 0.15 মোলার HA অ্যাসিডটা অবশিষ্ট রয়ে যাচ্ছে, এবং সাথে এখানে একটা লবণ থাকতেছে, সেটা হচ্ছে 26.67 ml, এবং এটারও ঘনমাত্রা হচ্ছে 0.15 মোলার। আচ্ছা, তাহলে এটা বাফার দ্রবণ, আর বাফার দ্রবণের পিএইচ এর সমীকরণ হচ্ছে pH pKa
প্লাস লগ লবণ বাই অ্যাসিডের ঘনমাত্রা। এটাই সূত্র, তাই না? আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা মানগুলো বসাই দিই। পিকে সমান হবে মাইনাস লগ কে এ, কে এর মান হচ্ছে 1.79 ইন্টু 10 ইনভার্স 4 প্লাস লগ, আমি কিন্তু আগেই দেখাইছি যে যখন আমাদের অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রা সমান থাকবে তখন আমরা উৎপন্ন লবণের আয়তন এবং অবশিষ্ট অ্যাসিডের আয়তন দিয়ে অঙ্কটা করতে পারবো। এর আগের অঙ্কে কিন্তু আমি হিসাবটা দেখাইছি, তাই না? তাহলে এখানে উৎপন্ন লবণের আয়তন হচ্ছে 26.67 আর অবশিষ্ট অ্যাসিডের আয়তন হচ্ছে 23.33। তোমরা এখন ক্যালকুলেশন করে বলো অ্যান্সারটা কত আসে। এই অংশটা কি বুঝতে পারছো কেন আমি উৎপন্ন লবণের আয়তন বসালাম স্যার আর অবশিষ্ট অ্যাসিডের আয়তন বসালাম? স্যার অ্যান্সার আসে 3.79। 3.79, তাহলে এটি হচ্ছে অ্যান্সার। তাহলে যে সকল ক্ষেত্রে তোমার পিএইচ এর মান অ্যাসিড এবং ক্ষারের ঘনমাত্রা সমান থাকবে না তখন আমরা সমান করে নিব, হয় অ্যাসিডেরটাকে ক্ষারের ঘনমাত্রাতে রূপান্তরিত করে নিব অথবা ক্ষারেরটাকে অ্যাসিডের ঘনমাত্রাতে রূপান্তরিত করে নিব এবং সেই অনুযায়ী আয়তনটা চেঞ্জ হবে। তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক। আমরা সামনের দিন আর দুটো অঙ্ক করলে বাফার যোগনটা শেষ। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখন থাকুক, নেক্সট ডেতে তাহলে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।